আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল। সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। গত ক্লাসে অর্থাৎ প্রথম ক্লাসে আমি তোমাদের অধ্যায় 5 কাজ ক্ষমতা শক্তির কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন প্রকারের কাজ কিভাবে সম্পাদিত হয় তা নিয়ে আলোচনা করেছি। লেকচার 2তে এর অবশিষ্ট বিষয়গুলো আমি উপস্থাপন করব তোমাদের বোঝার জন্য। তোমরা যদি কোথাও বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবে। আমি তোমাদেরকে পুনরায় ব্যাখ্যা করার চেষ্টা করব। আজকে আমরা প্রথমে দেখব অভিকর্ষ বলের দ্বারা কিভাবে কাজ সম্পন্ন করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তু, এই বস্তুতে দ্বারা অভিকর্ষ বলের দ্বারা কাজ সম্পন্ন আমরা করাবো। তো অভিকর্ষ বলটা কি? পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণ বলকেই অভিকর্ষ বলা হয়। অর্থাৎ কোনো বস্তু এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ বলকেই আমরা অভিকর্ষ বল বলছি। এই অভিকর্ষ বলকেই আমরা বস্তুর ওজন হিসেবে ধরে থাকি। সুতরাং আমরা ধরে নেই m কেজি ভরের একটা বস্তু আর্থ সারফেসে ছিল, পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করছে। এই বস্তুকে আমরা এইচ মিটার উচ্চতায় ভূমি থেকে উপরে উঠালাম। এই উঠানোর ফলে আমরা অভিকর্ষ বল পৃথিবীর পৃষ্ঠে উপর থেকে পৃষ্ঠের দিকে নিচের দিকে টানছে। অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবী বস্তুকে নিচের দিকে টানছে, কিন্তু আমরা এই বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা 8 মিটার উচ্চতায় উঠিয়েছি। ফলে অভিকর্ষ যে বল, এই বলের বিরুদ্ধে বস্তুর সরণ ঘটেছে। ফলে এখানে অবশ্যই কাজ সম্পন্ন হবে। তাহলে দেখি আমরা m ভরের বস্তুকে পৃথিবী থেকে 8 উচ্চতায় উঠানো হলো, তাহলে বস্তুর ওজন হবে mg, ভর গুণন অভিকর্ষ ত্বরণ। এটাই অভিকর্ষ বল হিসেবে আমরা জানি। এবং সম্পাদিত কাজ, তাহলে সম্পাদিত কাজ হবে বল গুণন সরণ। তার মানে mg, বলের F ইন্টু এইচ, এফ এর ভ্যালু mg, সুতরাং সম্পাদিত কাজ mg। তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ g এর মান যদি আমরা কনস্ট্যান্ট ধরি, কোনো একটা নির্দিষ্ট স্থানে অভিকর্ষ ত্বরণ g এর মান নির্দিষ্ট। তো সুতরাং আমরা যদি এটাকে ধ্রুব হিসেবে ধরি তাহলে আমরা পাচ্ছি w ইকুয়াল কনস্ট্যান্ট ইন্টু এইচ, অর্থাৎ W is proportional to H, অর্থাৎ সম্পাদিত কাজ উচ্চতার সমানুপাতিক। তাহলে কাজ উচ্চতার সমানুপাতিক, এটাই আমাদের অভিকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজ। এরপর আমরা দেখব মহাকর্ষীয় বল দ্বারা সম্পাদিত কাজ। মহাকর্ষীয় বল আমরা কাকে বলবো? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাই আমরা মহাকর্ষীয় বল হিসেবে জানি। নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা এটা পেয়েছি। তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকেই আমরা মহাকর্ষ বল বলছি। আমরা এই মহাকর্ষ বলটা কিভাবে আকর্ষণ করে এবং নিউটনের সূত্রটা বোঝার জন্য আমরা চিত্র বিবেচনা করি। আমরা এখানে দেখছি যে বড় m ভরের একটা বস্তু এবং ছোট m ভরের একটা বস্তু পাশাপাশি আছে। তাহলে এই বস্তুদ্বয়ের মধ্যে মহাকর্ষীয় বল F কাজ করবে। এই বলটা অবশ্যই বস্তুদ্বয়ের ভার কেন্দ্রের সংযোজক রেখা বরাবর। অর্থাৎ এখানে আমরা বলের যে ভেক্টর রূপটা দেখছি, আমরা ছোট বস্তুটা বড় বস্তুর দিকে এই আকর্ষণ বল কাজ করছে, কারণ যে বস্তুর ভর বেশি তার আকর্ষণ বল বেশি। সুতরাং বড় বস্তু সবসময় ছোট বস্তুকে আকর্ষণ করে, অর্থাৎ ছোট বস্তু বড় বস্তুর দিকে, বেশি ভরের বস্তুর দিকে আকর্ষিত হবে। তো সুতরাং এখানে আমরা বস্তুদের মধ্যবর্তী দূরত্ব বিবেচনা করি। মধ্যবর্তী দূরত্ব যদি x হয় তাহলে আমরা অবশ্যই এখানে মহাকর্ষ সূত্র থেকে আমরা এই দূরত্বকে বলটাকে নির্ণয় করতে পারবো। এখন এই মহাকর্ষ বলের প্রভাবে যেহেতু ছোট বস্তুটি বড় বস্তুর দিকে আকর্ষণ বল অনুভব করছে, এই বলের বিপরীতে আমার নির্দেশিত রেখা অনুসারে যদি বস্তুটাকে আমরা আর একটু কতটুকু
আর ডিএক্স দূরত্ব, ক্ষুদ্র দূরত্বে যদি সরাই, তাহলে এই মহাকর্ষ বলের বিরুদ্ধে এখানে সরণ ঘটবে। তাহলে অবশ্যই আমাদের এখানে এই বলের বিরুদ্ধে সরণের ঘটার ফলে কাজ সম্পন্ন হবে। আমরা দেখি চিত্রে এম ও এম ভরের দুটি বস্তু পরস্পর এক্স মিটার দূরে অবস্থিত। তো সুতরাং নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে এই মহাকর্ষ বলের পরিমাণ হবে এফ ইকুয়াল জি এম এম বাই এক্স স্কোয়ার। এখানে জি মহাকর্ষ ধ্রুবক, এটাকে আমরা বিশ্বজনীন ধ্রুবক বলে থাকি, এবং এক্সটা হলো বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই বলের বিরুদ্ধে, এই মহাকর্ষ বলের বিরুদ্ধে এফ ইকুয়াল জি এম এম বাই এক্স স্কোয়ার, যে বলটা ক্ষুদ্র বস্তু থেকে বড় বস্তুর দিকে কাজ করছে, এই বলের বিরুদ্ধে আমরা ক্ষুদ্র বস্তুকে ডিএক্স দূরত্বে বিপরীত দিকে যদি আমরা সরাই, তাহলে বলের বিরুদ্ধে সরণ ঘটলো, আর এই বলের বিরুদ্ধে সরণ ঘটার ফলেই কাজ সম্পন্ন হবে। আমরা সেই কাজের হিসাব দেখি। তাহলে কাজটা ডিডব্লিউ, যেহেতু সরণ ডিএক্স, সুতরাং সম্পাদিত কাজের পরিমাণ ডিডব্লিউ, ক্ষুদ্র কাজ এফ ডিএক্স ইকুয়াল মাইনাস এফ ডিএক্স। এখানে প্রশ্ন মাইনাসটা কেন আসছে? আমরা এখানে দেখি যে আমাদের আকর্ষণ বল কাজ করছে ছোট বস্তু থেকে বড় বস্তুর দিকে, কিন্তু বস্তুটাকে আমরা সরাচ্ছি বড় বস্তু থেকে ছোট বস্তুর দিকে। তাহলে সম্পূর্ণ এর অপোজিট দিকে, অর্থাৎ থিটা ইকুয়াল কত? এখানে 180। যেহেতু আমাদের এখানে বলের মান, মহাকর্ষ বলের মান কি পাচ্ছি? মহাকর্ষ বলের মান পাচ্ছি আমরা সম্পাদিত কাজের পরিমাণ ডিডব্লিউ ইকুয়াল এফ ডট ডিএক্স। সুতরাং এটা আমরা পাবো এফ এক্স এফ ডিএক্স কস থিটা। যেহেতু থিটার ভ্যালু 180, সুতরাং এফ ডিএক্স কস 180, এই জন্য এর ভ্যালু 180 এর ভ্যালু -1, সুতরাং মাইনাস এফ ডিএক্স। সম্পাদিত কাজের পরিমাণ মাইনাস এফ ডিএক্স। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এরপর দেখো এফ এর ভ্যালু, আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে এফ এর ভ্যালুটা যদি আমরা পুট করি, তাহলে পাবো মাইনাস জি এম এম বাই এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে মোট কাজ, এটা হলো ডিএক্স সরণের জন্য অল্প পরিমাণ কাজ। মোট কাজ যদি আমরা হিসাব করতে চাই, তাহলে এই অল্প কাজকে আমরা ইন্টিগ্রেট করব। তো ইন্টিগ্রেশন অফ লিমিটিং ভ্যালু এক্স আই টু এক্স এফ। গত ক্লাসে আমি বলেছিলাম, অর্থাৎ সরণের প্রাথমিক অবস্থান, ইনিশিয়াল স্টেটকে আমরা বলেছি এক্স আই, এবং ফাইনাল স্টেটকে লিখেছি এক্স এফ। সুতরাং মাইনাস জি এম এম বাই এক্স স্কোয়ার ডিএক্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জি এম এম একটা ধ্রুবরাশি, সুতরাং এই ধ্রুবরাশিকে আমরা সামনে নিয়েছি মাইনাস সহ। তারপর ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি -1 বাই এক্স। কীভাবে আমরা এটা পেলাম? আমরা আবার একটু খেয়াল রাখি। আমরা দেখেছি যে ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স। তার মানে একে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1। তো সুতরাং আমরা এখানে কি পাচ্ছি? এক্স টু দি পাওয়ার -1, নিচে আমরা পাচ্ছি -1। তো সুতরাং মাইনাস ইকুয়াল আমরা পাচ্ছি -1 বাই এক্স। বুঝতে পারছো আশা করি? এই 1 বাই এক্স বিষয়টাকে আমরা একবারে এখানে পুট করেছি -1 বাই। তারপর লিমিটিং ভ্যালু এক্স আই টু এক্স এফ, আবার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ 1 ডিভাইড বাই এক্স এফ -1 ডিভাইড বাই এক্স আই। এই ভ্যালুটাই আমাদের মহাকর্ষীয় বলের দ্বারা কাজের পরিমাণ নির্দেশ করছে। তবে এখানে আমাদের মনে রাখতে হবে, যদি এফ এক্স ইজ গ্রেটার দেন এক্স আই হয়, অর্থাৎ ফাইনাল স্টেট, সরণের ফাইনাল স্টেটের ভ্যালু ইনিশিয়াল ভ্যালুর চেয়ে যদি বেশি হয়, তাহলে সম্পাদিত কাজ আমাদের ধনাত্মক কাজ হবে, অর্থাৎ পজিটিভ কাজ। এবং যদি তার উল্টাটা হয়ে থাকে, অর্থাৎ এক্স এফ ইজ লেস দ্যান এক্স আই, অর্থাৎ ফাইনাল স্টেটের ভ্যালুটাই কম ইনিশিয়ালের তুলনায়, তাহলে সম্পাদিত কাজের পরিমাণ হবে ঋণাত্মক। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এরপর আমরা দেখি নতুন একটা বিষয়, অর্থাৎ
এখানে বল, ক্ষমতা, বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, রিলেশন এবং ফোর্স, পাওয়ার, ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। আমরা জানি যে কাজ ডাব্লিউ সমান এফএস কস থিটা, এটা আমরা লেকচার 1-এই পেয়েছি, এবং ক্ষমতা পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, এটাও আমরা লেকচার 1-এ পেয়েছি। সুতরাং ক্ষমতা পি ইকুয়াল এফএস কস থিটা বাই টি, অর্থাৎ ডাব্লিউর ভ্যালুটা, কাজের ভ্যালুটা এখানে বসে দেওয়া হয়েছে। সুতরাং আমরা এখানে পাচ্ছি এফ ভি কস থিটা। কারণ কি, এস ডিভাইডেড টি, এস ডিভাইডেড ভি, সরণ ডিভাইডেড সময়, এটাকে আমরা বেগ হিসেবে জানি। তো সুতরাং এফ ভি কস থিটা, অর্থাৎ যেহেতু ভি কস থিটা, ভি কস থিটা ভেক্টর থেকে আমরা জানি কসের উপাংশটা ডট গুণনের রেজাল্ট। সুতরাং আমরা এখানে পি ইকুয়াল এফ ডট ভি, অর্থাৎ এটাই আমাদের ক্ষমতার সঙ্গে বল এবং বেগের সম্পর্ক। আবার এটা যদি কৌণিক বেগের ক্ষেত্রে হয়, তাহলে কৌণিক গতির জন্য কাজ, বলের পরিবর্তে কৌণিক বলটা এখানে টর্ক, এবং কৌণিক সরণটা হলো কৌণিক সরণ, অর্থাৎ রৈখিক সরণ এবং কৌণিক সরণ। রৈখিক সরণকে আমরা এস এবং কৌণিক সরণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করছি, এবং রৈখিক বলকে এফ এবং কৌণিক বলকে আমরা টর্ক টাউ দ্বারা প্রকাশ করছি। সুতরাং কাজের পরিমাণ ডাব্লিউ ইকুয়াল টাউ থিটা। অতএব আমরা পাবো ক্ষমতা পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। ডাব্লিউর ভ্যালুটা পুট করে দেই, টাউ থিটা ডিভাইড বাই টি। কিন্তু থিটা বাই টি অর্থাৎ কৌণিক সরণ ডিভাইডেড সময়, এটা হলো কৌণিক বেগ ওমেগা। তো সুতরাং ভ্যালুটা দাঁড়ায়, আমাদের এখানে ভ্যালু দাঁড়াচ্ছে পি ইকুয়াল টাউ ওমেগা, পি ইকুয়াল টাউ ওমেগা। ওকে, আমরা এরপরে যাই শক্তি কি, এটা আমরা প্রথম লেকচারেও কিছু বলেছি, তারপরে আমি এখানে রিপিট করছি যে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ, তার শক্তির পরিমাণ। মহাবিশ্বের শক্তির বিভিন্ন রূপে অবস্থান করলেও এখানে যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করা হবে। এই যান্ত্রিক শক্তি দুই প্রকার হয়ে থাকে, একটা হলো গতিশক্তি আর একটা হলো বিভব শক্তি। তো সুতরাং গতিশক্তিটা কি, কোনো একটা বস্তু যখন গতিশীল থাকা অবস্থায় যদি সে কাজ করার সামর্থ্য অর্জন করে, তাহলে গতিশীল বস্তু গতিশীলতার কারণে কাজ করার সামর্থ্য অর্জন করলে তখন সেটাকে আমরা বলবো গতিশক্তি। আর বিভব শক্তি কি, একটা বস্তুর অবস্থানের পরিবর্তনের ফলে, বর্তমান অবস্থান এক জায়গায় ছিল, সেখান থেকে অন্য অবস্থানে অর্থাৎ অবস্থান পরিবর্তন করার ফলে তার যদি কাজ করার সামর্থ্য অর্জন করে এবং সে যদি কাজ সম্পাদন করে, তখন সেটাকে আমরা বলবো বিভব শক্তি। যাই হোক, আমরা এখানে গতিশক্তির পরিমাপ নিয়ে বা গতিশক্তি নিয়ে আলোচনা করছি। আমরা এখানে প্রথমেই গতিশক্তির সমীকরণ, ইকুয়েশন অফ কাইনেটিক এনার্জিটা প্রতিপাদন করে দেখি। আমরা ধরে নেই এম ভরের একটা বস্তু ছিল, এই বস্তুর আদিবেগ ছিল 0, স্থির অবস্থায় ছিল, বস্তুটা স্থির অবস্থায় ছিল। বস্তুটিতে আমরা এফ মানের একটা বল প্রয়োগ করলাম। প্রয়োগ করার ফলে বস্তুটি নির্দেশিত রেখা বরাবর অর্থাৎ বলের দিকে গতিশীল হয়ে সে এ ত্বরণ লাভ করলো, এবং সেক্ষেত্রে সে এক্স দূরত্ব অতিক্রম করে অবশেষে সে ফাইনালে কি ভি বেগ লাভ করলো। অর্থাৎ বিষয়বস্তুটা তার দাঁড়াইলো যে, মনে করি এম ভরের একটা বস্তু স্থির অবস্থানে ছিল, অর্থাৎ স্থির অবস্থানে থাকা মানে ইনিশিয়াল ভেলোসিটি তার 0, এবং এফ নিউটন বল প্রয়োগের ফলে এর মধ্যে অ্যাক্সেলারেশন ক্রিয়েট হয়েছে, দিস ইজ এ, এবং ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স দূরত্ব অতিক্রম করার পর বস্তুটি ফাইনালি ফাইনাল ভেলোসিটি অর্জন করেছে ভি। তো সুতরাং বস্তুর ত্বরণ যদি আমরা ক্যালকুলাসের নিয়ম অনুসারে চিন্তা করি, তাহলে এ ইকুয়াল ডিডিটি ভি, অর্থাৎ আমরা ত্বরণকে আমরা জানি কি বেগ পরিবর্তনের হার এখানে। সুতরাং ডিডিটি ভি ইকুয়াল আমরা ডিএক্স দ্বারা ভাগ করব এবং ডিএক্স দ্বারা গুণ করব, সমীকরণের মান ঠিক থাকবে, ফলে ডিবি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। কিন্তু আমরা জানি ডিএক্স বাই ডিটি ইকুয়াল অর্থাৎ ডিডিটি এক্স হলো বেগ। তো সুতরাং ত্বরণের ভ্যালু দাঁড়ায় এ ইকুয়াল ভি ডিবি বাই ডিএক্স। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? এখানে আর একবার বলি, আমরা জানি ত্বরণ হলো বেগ পরিবর্তনের হার ত্বরণ।
তাহলে এখানে বেগ পরিবর্তনের হারকে আমরা ক্যালকুলাসের ভাষায় ডিডিটি অপারেটর দ্বারা প্রকাশ করছি। কার পরিবর্তন? বেগের পরিবর্তন ভি। সুতরাং এ ইকুয়াল ডিডিটি ভি। এই ক্ষেত্রে আমরা ডিএক্স দ্বারা উপরে গুণ করেছি, ডিএক্স দ্বারা ভাগ করেছি, ফলে সমীকরণের ভ্যালুটা সেম আছে, কিন্তু ডিএক্স বাই ডিটি ইকুয়াল বেগ ভি। সুতরাং ত্বরণ এ ইকুয়াল ভি ডিএক্স ভি। সুতরাং নিউটনের সূত্র অনুসারে, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে বল এফ ইকুয়াল এম এ, এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম এম ভি ডিভি ডিএক্স ডিএক্স ভি। এখন ডিএক্স সরণের জন্য, এই যে ডিএক্স পরিমাণ ক্ষুদ্র সরণের জন্য কাজের পরিমাণ হয় ডিডাব্লিউ ইকুয়াল এফ ডিএক্স ইকুয়াল এম ভি ডিডিএক্স ভি ডিএক্স implies that dw equal mv dv, অর্থাৎ মোট কাজ, এটা হলো ক্ষুদ্র সরণের জন্য কাজ, সুতরাং মোট কাজ হবে w equal integration of dv, that is integration of 0 to v, কারণ ইনিশিয়াল কন্ডিশনে ছিল, পিরিয়ড কন্ডিশন ছিল 0 এবং ফাইনালি হয়েছে v, সুতরাং ইন্টিগ্রেশনের লিমিট 0 to v mv dv। একে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি হাফ এম ভি স্কোয়ার। আমরা এখানে একটু দেখে নেই কিভাবে আমরা এটা পাচ্ছি। এখানে ইন্টিগ্রেশন অফ এমভি ডিভি 0 টু ভি, তাহলে এম কনস্ট্যান্ট বাইরে আসবে, এখানে ভি কে ইন্টিগ্রেট করলে কি পাবো? ভি স্কোয়ার বাই 2, লিমিটিং ভ্যালু 0 টু ভি। তো সুতরাং আমরা এখানে পাবো এম ভি স্কোয়ার বাই 2, তার মানে হাফ এম ভি স্কোয়ার। আশা করি বিষয়টা তোমরা ধরতে পেরেছো। তাহলে এখানে আমরা আরেকটা বিষয় খেয়াল করি যে হাফ এম একটা ধ্রুবরাশি, তাহলে ই ইকুয়াল এ কনস্ট্যান্ট ইন্টু ভি স্কোয়ার, দ্যাট ইজ এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ভেলোসিটি। এরপর আমরা দেখি যে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম, রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। গতিশক্তির সমীকরণ আমরা এইমাত্র জানলাম, ই ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, এবং মোমেন্টামকে আমরা জানি পি ইকুয়াল এম ভি, অর্থাৎ ভর এবং বেগের গুণফলকেই আমরা ভরবেগ বা মোমেন্টাম বলে থাকি। তো সুতরাং ই ইকুয়াল, আমরা এখানে দেখো এই সমীকরণকে, এনার্জির সমীকরণকে উপরে এম দ্বারা গুণ করেছি, নিচে এম দ্বারা ভাগ করেছি, তাহলে এখানে হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড এম, আর ভরবেগ সমান আমরা জানি এম ভি। তো সুতরাং এখানে এম ভি হোল স্কোয়ার, দ্যাট মিনস ভরবেগ পি স্কোয়ার। তো সুতরাং হাফ এম পি স্কোয়ার বাই এম, তাহলে এখানে হাফ এম একটা ধ্রুবরাশি হওয়ার কারণে আমরা এখানে এনার্জি ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে বলতে পারি গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এরপর আমরা আরেকটা অ্যাপ্লিকেশন এখানে দেখি, আমাদের সৃজনশীল প্রশ্নে এই বিষয়গুলো হেল্প করবে। বিস্ফোরক বল ও গতিশক্তি, অর্থাৎ এক্সপ্লোসিভ ফোর্স অ্যান্ড কাইনেটিক এনার্জি। কোনো একটা বস্তু বিস্ফোরণের ফলে, একটা বৃহৎ বস্তু বিস্ফোরণের ফলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুতে বিভক্ত হয়ে যায়। আমরা মূলত এখন দেখব যে এই বৃহৎ বস্তু বিস্ফোরণের ফলে যে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলো এখান থেকে বের হয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে, এদের মধ্যে বড় বস্তুর গতিশক্তি না ছোট বস্তুর গতিশক্তি বেশি, এই বিষয়টা আমরা একটু আলোচনা করি। আমরা নর্মালি এটা দেখি যে বোমায় ছোট ছোট পাথরের টুকরা, কাঁচের টুকরা ব্যবহার করা হয়। এর সুবিধা কি? এর সুবিধা আমরা এই সমীকরণ অর্থাৎ এই রিলেশন থেকে আমরা বুঝতে পারবো। দেখো, ধরি একটি বস্তুর বিস্ফোরণের ফলে স্মল এম ভরের ক্ষুদ্র খণ্ড স্মল ভি বেগে এবং অবশিষ্ট ক্যাপিটাল এম ভরের বস্তু ক্যাপিটাল ভি বেগে গতিশীল হলো, অর্থাৎ বড় বস্তু ভাঙার ফলে কিছু ছোট বস্তু এবং কিছু বড় বস্তুতে, কিছু ছোট তুলনায় একটু মাঝারি বস্তুতে বিভক্ত হয়ে তারা ছুটে যাচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে ক্ষুদ্র খণ্ডের গতিশক্তি E1 ধরে নিলাম হাফ এম ভি স্কোয়ার, ছোট ভি স্কোয়ার, এবং বৃহৎ খণ্ডের গতিশক্তি E2 ইকুয়াল হাফ এম ক্যাপিটাল ভি স্কোয়ার। তাহলে এই দুটো গতিশক্তিকে যদি আমরা
কম্পেয়ার করি, দ্যাট ইজ E1 বাই E2 ইকুয়াল হাফ হাফ ক্যান্সেল mv স্কোয়ার ক্যাপিটাল mv স্কোয়ার। এখন এখানে দেখো আমরা ভরবেগের নিত্যতা থেকে জানি mv ইকুয়াল স্মল m স্মল v, অর্থাৎ আমরা এসএসসিতে পড়েছি বন্দুকের পশ্চাৎ বেগের সমীকরণের ক্ষেত্রে বড় বস্তুর ভর এবং বড় বস্তুর বেগ ইকুয়াল ছোট বস্তুর ভর এবং ছোট বস্তুর বেগের সমান হয়, গুণফলের সমান হয়, অর্থাৎ ভরবেগ সবসময় সংরক্ষিত হয়। সুতরাং mv ইকুয়াল mv, সুতরাং এখান থেকে আমরা ক্যাপিটাল ভিটাকে আমরা বের করে নিই mv ডিভাইডেড বাই v। এই ক্যাপিটাল ভির ভ্যালুটাই আমরা এখানে পুট করেছি। পরে ক্যালকুলেশনের পরে আমরা দেখছি ক্যাপিটাল m বাই m মানে বড় বস্তুর ভর ডিভাইডেড বাই ছোট বস্তুর ভর, তাহলে এই ভাগফল অবশ্যই একের চেয়ে বড়, অর্থাৎ ইজ গ্রেটার দেন 1। সুতরাং এখানে আমরা বলতে পারছি যে E1 বাই E2 ইজ গ্রেটার দেন 1, তার মানে E1 ইজ গ্রেটার দেন E2, আর E1 মানে হলো ছোট বস্তুর গতিশক্তি, ইজ গ্রেটার দেন E2 মানে বড় বস্তুর গতিশক্তি। সুতরাং একটা বোমা বিস্ফোরণের ফলে এর মধ্যে ছোট ছোট ক্ষুদ্রের যে কাঁচের টুকরা বা অন্যান্য বিষয়গুলো ইউজ করা হয়, এগুলো বেশি গতিশক্তি নিয়ে কি হয়, বিস্ফোরিত হয়, ছুটে যায়, এবং বড় বস্তুগুলোর গতিশক্তি কম থাকে। যেহেতু বোমা বানানো বা বোমা মারার উদ্দেশ্য হলো ক্ষতি সাধন করা, এই জন্য এখানে ছোট ছোট প্রিন্টারগুলো ব্যবহার করা হয় যেন এগুলো বেশি গতিশক্তি নিয়ে যায় এবং বেশি মানুষকে আক্রান্ত করে। তো সুতরাং একটা বিস্ফোরণের ফলে আমরা বুঝতে পারছি যে কোনো একটা বিস্ফোরণ হয়ে গেলে সেই বিস্ফোরণের সবচেয়ে ছোট ছোট খণ্ডগুলো বেশি গতিশক্তি নিয়ে গতিশীল হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এরপর আমরা দেখি কাজ শক্তির উপপাদ্য, অর্থাৎ ওয়ার্ক এনার্জি থিওরাম। কাজ শক্তির উপপাদ্যটা কি? দেখো এখানে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা সম্পাদিত কাজ এর গতিশক্তির পরিবর্তনের সমান। যখনই কোনো বস্তুতে আমরা বল প্রয়োগ করব তখন সেই বস্তু কি হবে, বল প্রয়োগ করলেই ত্বরণ সৃষ্টি হবে, আর ত্বরণ সৃষ্টি হলেই সেখানে নির্দিষ্ট সময় পর বেগের পরিবর্তন হবে। এই বেগ পরিবর্তন অর্থাৎ এটা বৃদ্ধিও পেতে পারে, এটা হ্রাস হতে পারে। তাহলে বেগের পরিবর্তন যদি হয়, সুতরাং বল প্রয়োগের ফলে বেগের পরিবর্তন করছে, আর বেগের পরিবর্তন যখন হচ্ছে তখন সেখানে গতিশক্তিরও পরিবর্তন হচ্ছে। কাজ শক্তির উপপাদ্য এই কথাই বলছে, যে পরিমাণ গতিশক্তির পরিবর্তন হবে সম্পাদিত কাজের পরিমাণ হবে ঠিক তাই। অর্থাৎ কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা সম্পাদিত কাজ এর গতিশক্তির পরিবর্তনের সমান। বিষয়টাকে আমরা বোঝার জন্য এই চিত্রের সহযোগিতা নেই। ধরে নেই m ভরের একটা বস্তু, এই বস্তুর আদিবেগ ছিল u, ইনিশিয়াল ভেলোসিটি ছিল u। এই বস্তুতে আমরা F নিউটন একটা বল অ্যাপ্লাই করব, বল প্রয়োগ করব। এই বল প্রয়োগ করার ফলে বলের নির্ধারিত দিকে অর্থাৎ ডাইরেকশনে বস্তুটি এ ত্বরণ লাভ করে সেখানে সরণ ঘটেছে এস সরণ ঘটায় সর্বশেষ কি ভি বেগ লাভ করেছে। অর্থাৎ বস্তুটির আদিবেগ ছিল ইউ, ভর ছিল এম। এই বস্তুতে এফ মানের বল প্রয়োগ করা হলো, বলের দিকে ত্বরণ এ লাভ করে এস সরণ ঘটিয়ে সে শেষ বেগ ভি অর্জন করেছে। অর্থাৎ এখানে আমরা তাহলে সম্পাদিত কাজের পরিমাণ আমরা পাবো ডাব্লিউ সমান এফ এস বল গুণন সরণ, অর্থাৎ এফ এর ভ্যালু এম এ এস, দ্যাট ইজ এম ইন্টু এ এস। গতির সমীকরণ থেকে আমরা পাই, গতির সমীকরণ এসএসসিতে আমরা পড়েছি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে আমরা এএস এর ভ্যালু যদি আমরা বের করি দেখতে পাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। এই ভ্যালুটাই আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এম এ এস ভর এম ফিক্সড আছে, এএস এর পরিবর্তে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। ইট মিনস শেষ হাফ এম ভি স্কোয়ার means final kinetic energy, and half m u square it means initial kinetic energy. That means kinetic energy change, পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন। সুতরাং এই গতিশক্তির পরিবর্তনই সম্পাদিত কাজের পরিমাণ, এটাই কাজ শক্তির উপপাদ্যতে বলা হয়েছে। আমরা এখানে একটা বিষয় লক্ষ্য রাখি, যদি বেগের পরিবর্তন না হয় অর্থাৎ আদিবেগ এবং শেষ বেগ যদি সমান হয় তাহলে কোনো কাজ সম্পন্ন হবে না, সেক্ষেত্রে কাজের পরিমাণ শূন্য হবে। যদি বেগ বৃদ্ধি পায় অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটির থেকে ফাইনাল ভেলোসিটি মান বেশি, অর্থাৎ ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে তার বেগ বৃদ্ধি পেয়েছে, তাহলে কাজের পরিমাণ ধনাত্মক হবে। আর যদি তার উল্টোটা হয় অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি বেশি ফাইনাল ভেলোসিটি কম,
সেক্ষেত্রে কাজের পরিমাণ ঋণাত্মক হবে। সুতরাং আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো।